কিন্তু কোনোবারই আমি রিটেনে খারাপ করিনি। সো রিটেনে ভালো করার জন্য আমি সবসময় কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি ব্যবহার করতাম। আজকের ক্লাসটা কিন্তু সেই স্ট্র্যাটেজিকে ঘিরে। কিরকম আসেন একটু ডিসকাশন করি। ফেজের রিটেনকে আমি সবসময় দুটা ভাগে ভাগ করে নিতাম। প্রথম যে ভাগটা ছিল সেই ভাগটা হচ্ছে আর দ্বিতীয় যে পার্টটা ছিল সো আমি রিটেনকে দেখেন দুটো স্পষ্ট ভাগে ভাগ করে দিতে চাই। একটা হচ্ছে মুখস্থ পার্ট। মুখস্থ পার্ট এটাকে আমি আরেকটা সুন্দর নামে ডাকি ছোট চ্যাপ্টার্স। ছোট চ্যাপ্টার্স এবং ইভ্যালুয়েশন পার্ট যেটাকে আমি আরেকটা সুন্দর নামে ডাকি সেটা হচ্ছে ডিসকাশন বেসড ক্লিনিক্যাল ক্লাসেস বা ক্লিনিক্যাল চ্যাপ্টার্স। সো আপনি যদি চিন্তা করেন আপনাদের ডেভিডসন পুরাটাই কিন্তু ফেজের সিলেবাস, এক কথায় শেষ, ডেভিডসন পুরোটাই ফেজের সিলেবাস। এই ডেভিডসনের মধ্যে রয়েছে একদম ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, এই ডেভিডসনের মধ্যে রয়েছে অ্যাকিউট মেডিসিন, এই ডেভিডসনে রয়েছে সাইকিয়াট্রি, এই ডেভিডসনে রয়েছে স্কিন ভিডি, এই ডেভিডসনে রয়েছে ম্যাটারনাল মেডিসিন, এরকম অসংখ্য ছোট চ্যাপ্টার। আবার ঠিক এই ডেভিডসনে রয়েছে রেসপিরেটরি মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি, গ্যাস্ট্রেন্টোলজি, এরকম বড় বড় চ্যাপ্টার। দুটো চ্যাপ্টারের পড়ার ধরনটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। যেমন আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আগে বড় চ্যাপ্টারগুলো পড়ে ফেলি। বিশ্বাস করেন এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট স্ট্র্যাটেজি। ওয়ার্স্ট স্ট্র্যাটেজি। কারণ আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আপনি যদি রেসপিরেটরি মেডিসিন ডেভিডসন পুরাটা মুখস্থ করে ফেলেন ভাই, আপনি কোনো কোশ্চেন কমন পাবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি কোনো কোশ্চেন কমন পাবেন না। কারণ কোশ্চেন কমন আসার জন্য ওখানে কোশ্চেন করা হয় না, ওখানে কোশ্চেন করা হয় আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট, আপনার ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, আপনার ক্লিনিক্যাল ম্যাচুরিটি, এটাকে জাজ করার জন্য। এই যে ইভ্যালুয়েশন, আমি একবার নিজে থেকেই মানে একটু শখ করে ইভ্যালুয়েশন কোশ্চেন গুলার উৎপত্তি থেকে এইটা নিয়ে একটু আলোচনা করছিলাম বা পড়ছিলাম চ্যাট জিপিটি থেকে। খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট পেলাম যে আগে এক সময় এই ধরনের যে পরীক্ষাগুলো আছে মানে ফাইনাল পরীক্ষা, ফেইজে পরীক্ষা, এফসিবিএস ফাইনাল, পুরো ওয়ার্ল্ডে এগুলোতে এলাবোরেট কোশ্চেন আসতো। এলাবোরেট কোশ্চেন মানে ডিসকাস অ্যাবাউট আ ডিজিজ, ডিসকাস অ্যাবাউট অ্যানিমিয়া, এই ধরনের কোশ্চেন যখন আসতো তখন দেখা যেত যে স্টুডেন্টরা লিখতো অনেক বেশি কিন্তু স্পেসিফিক হতে পারতো না। তাদের ক্লিনিক্যাল ডিসিশন মেকিং এ ফগিং এর সৃষ্টি হয়েছিল, তাদের ক্লিনিক্যাল ডিসিশন মেকিং অ্যাকুরেট ছিল না, তারা ব্রড হেডিং এ চিন্তা করতো। পরে স্যার চিন্তা করলেন যে এটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, স্যাররা ইভ্যালুয়েশন এই ধরনের কোশ্চেন গুলা ইন্ট্রোডিউস করলেন। ইভ্যালুয়েশনের সব সরি, ইভ্যালুয়েশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইভ্যালুয়েশনে কিন্তু আপনাকে একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া হচ্ছে, যে ক্লিনিক্যাল সিনারিও নিয়ে আপনি নিজের মাথায় একটা ব্রেন স্টর্মিং করছেন এবং এই ব্রেন স্টর্মিং থেকে পরবর্তীতে আপনি কিন্তু আপনার মূল অ্যান্সারটা জেনারেট করছেন। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট আই উড সে ফর ইয়োর ক্লিনিক্যাল জাজমেন্ট। এই যে মুখস্থ চ্যাপ্টারগুলো আছে, এই ছোট চ্যাপ্টারগুলো আপনার টার্গেট হওয়া উচিত প্রথমে পড়ার। কারণ এই ছোট চ্যাপ্টারে দুটো পার্ট আছে। দুটো পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে আপনাকে পুরোটা একবার পড়তে হবে, 2 নম্বর পার্ট হচ্ছে একবার রিভিশন দিতে হবে। আপনি পুরোটা একবার পড়ে ফেলেছেন, শুধু পড়ে ফেললে আপনি এখান থেকে খুব বেশি লিখতে পারবেন না, বিশ্বাস করেন, কারণ এগুলো মনে থাকে না। এগুলো আপনাকে রিভিশন দিতে হবে, রিপিটেড টাইম রিভিশন দিতে হবে। সো আমি যেটা করতাম, পড়ার শুরুতে আমি ছোট চ্যাপ্টারগুলো শেষ করতাম, তারপরে ইভ্যালুয়েশন গুলো শেষ করতাম এবং লাস্টে আমি ছোট চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট রিভিশন দিয়ে যেতাম। কারণ বড় চ্যাপ্টার আমি জানি রিভিশন না দিলেও আমি লিখতে পারবো, কিন্তু ছোট চ্যাপ্টার যেমন থিঙ্কিং টাইপ 1 টাইপ 2 এর মধ্যে ডিফারেন্স কি, হোয়াট ইজ এভিডেন্স বেসড মেডিসিন, এগুলো আসলে মুখস্থ ছাড়া লেখা সম্ভব না ভাই, এগুলো মুখস্থ ছাড়া লেখা সম্ভব না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের বলতেই হয় সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন আপনি পেজে রিটেনে কতটুকু কমন পাবেন, বিশ্বাস করেন আপনি ফেজের রিটেন যতই ভালো পড়েন আপনি ম্যাক্সিমাম 60% কমন পাবেন। 60% কমন পাবেন ইন আ সেন্স 60% প্রিভিয়াস ইয়ারের টপিকস থেকে আপনাদের রিপিট আসবে, প্রিভিয়াস ইয়ারের টপিকস থেকে আপনাদের রিপিট আসবে। কিন্তু এই যে 40% আসে, এই 40% আসবে হচ্ছে ওয়ার্ড ম্যানেজমেন্ট থেকে, ঠিক আছে?
এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই ওয়ার্ড ম্যানেজমেন্টে কি ধরনের প্রশ্ন আসে, আসেন আপনাদের একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বলি। আমাদের সময় একটা প্রশ্ন আসলো, হাইপারটেনশন উইথ হাইপোক্যালিমিয়া। পেশেন্ট একটা ফিমেল, কেউ বলতে পারবেন হাইপারটেনশন উইথ হাইপোক্যালিমিয়া ডিডি কি কি হতে পারে? একজন ফিমেল পেশেন্টের হাইপারটেনশন উইথ হাইপোক্যালিমিয়া, তার ডিডি কি কি হতে পারে? এনিওয়ান আমার সাথে? ডক্টর সাবরিনা আপু যুক্ত আছেন, ডক্টর বিথি আপু যুক্ত আছেন, ডক্টর মনিরুল ইসলাম ভাইয়া যুক্ত আছেন। হাইপোক্যালিমিয়া উইথ হাইপারটেনশন ডিডি কি হতে পারে? খুবই সহজ প্রশ্ন। জি বলেন, একটা বলেন লিস্ট। আচ্ছা, আপনারা কি কোনস এর নাম শুনেছেন না? কুশিং হতে পারে না? কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হতে পারে না? এবং লিডিস সিনড্রোম। আমরা এভাবে মনে রাখতাম 3CL, হাইপোক্যালিমিয়া উইথ হাইপারটেনশন 3CL, হাইপোক্যালিমিয়া উইথ হাইপারটেনশন 3CL। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ওই বছরই আমি আজাদ স্যারের ইউনিটে ভর্তি, আজাদ স্যারের ইউনিটে ছিলাম ট্রেনিং এ, এবং আমাদের আন্ডারে একটা ফিমেল পেশেন্ট ভর্তি ছিল, যে ফিমেল পেশেন্টের ইভ্যালুয়েশন আমরা কোনস ডায়াগনোসিস করেছিলাম। সে আমাদের কাছে প্রেজেন্ট করেছিল হচ্ছে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিসের মতো, এবং তার হাইপারটেনশন ছিল। সো what I am trying to say, that was an exceptional case and it was in the exam. আপনাদের ওয়ার্ড ম্যানেজমেন্ট থেকে 40% আসবে, আপনি লিখে রাখেন, এবং সবচেয়ে বেশি আসবে হচ্ছে অস্পিতে। আপনি দেখবেন অস্পিতে একদম প্র্যাকটিক্যাল এবারের থেকে কিছু কোশ্চেন দিয়ে দিবে। তারপর ওইবার একটা প্রেজেন্টেশন হলো, ওই প্রেজেন্টেশনে একটা পেশেন্ট জন্ডিস নিয়ে এসেছিল, জন্ডিস। কিন্তু তার ডায়াগনোসিস কি ছিল জানেন? তার ডায়াগনোসিস ছিল হচ্ছে থাইরোটক্সিকোসিস। আপনি কখনো শুনেছেন থাইরোটক্সিকোসিস এর পেশেন্টের জন্ডিস হতে পারে? আজকে দেখবেন থাইরোটক্সিকোসিস এর একটা রেয়ারেস্ট প্রেজেন্টেশন হচ্ছে জন্ডিস, এবং ওই পেশেন্ট আমাদের কাছে এসেছিল থাইরোটক্সিক ক্রাইসিস নিয়ে, এবং ওই পেশেন্টের জন্ডিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছিল। সো এই যে এক্সেপশনাল ব্যাপারগুলা, এই এক্সেপশনাল ব্যাপারগুলা বিশ্বাস করেন এগুলো ওয়ার্ড থেকে আপনাদের পিক আপ করতে হবে। এগুলো আপনারা যতই পড়েন আপনি ধারণা নিতে পারবেন, আপনি ক্লিনিক্যালি নিজেকে শার্প করতে পারবেন, কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। ওকে, আমাদের সময় পোস্ট কোভিড সিনড্রোম থেকে একটা প্রশ্ন এসেছিল, এবং ওইবারই বিএমইউ তে একটা ক্লাস হয়েছিল, স্পেশাল ক্লাস হয়েছিল কোভিড এর উপর, যেখানে এটা নিয়ে ডিসকাশন হয়েছে। ফজলে রাব্বি স্যার এই ক্লাসটি নিয়েছিলেন। সো আমি আবারও বলছি, আপনাদের চোখ কান খোলা রাখলে আপনি সেই 40% নিজেকে ইজিলি গুছিয়ে নিতে পারবেন। আচ্ছা, 2 নাম্বার যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুখস্থ যে চ্যাপ্টার গুলো আছে, এই মুখস্থ চ্যাপ্টার গুলাকে আপনি ভাগ করে ফেলবেন। কিভাবে ভাগ করবেন? আপনি চেষ্টা করবেন এই মুখস্থ চ্যাপ্টারের যে প্রথম অংশটা এটাকে একটা সেগমেন্টে রাখতে, দ্বিতীয় অংশটা একটা সেগমেন্টে রাখতে। এটা বলার একটা কারণ হচ্ছে মুখস্থ চ্যাপ্টার গুলা যদি আপনি টানা পড়তে থাকেন, আপনার মধ্যে একটা মনোটোনি ক্রিয়েট হবে, আপনি পড়ার ফ্লোটা হারিয়ে ফেলবেন। সেক্ষেত্রে আপনি যদি দুটো ভাগে ভাগ করে পড়েন, আপনার জন্য অনেক সহজ হবে। ঠিক আছে, অনেকটাই সহজ হবে। ওকে, সো মুখস্থ কোশ্চেন নিয়ে আমি আসলে যদি আপনাদের কোনো কিছু জানার থেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি কিছু চ্যাপ্টারের নাম বলতে চাই যেগুলো থেকে মুখস্থ কোশ্চেন রিপিটেডলি আসে। যেমন প্রথম চ্যাপ্টার গুলো, এগুলো আপনাদের আসলে আলাদাভাবে বলার কিছু না, ওগুলো আপনারা জানেন। ইনফেকশিয়াস ডিজিজ থেকে প্রতিবারই একটা মুখস্থের প্রশ্ন আসে। ঠিক আছে, ইনফেকশিয়াস ডিজিজ থেকে আপনি দেখবেন আমাদের সময় লেপ্রা 1 লেপ্রা 2 রিঅ্যাকশনের মধ্যে ডিফারেন্স আসছিল, মুখস্থের প্রশ্ন। আরেকবারও ওখান থেকে একটা সিনারিও বেস কোশ্চেন আসলে ইভ্যালুয়েশন, ওখানে ছিল হচ্ছে ডেঙ্গু হেমোরাজিক ফিভার, ওই সিনারিওটা ছিল। সো আপনি যে পরীক্ষা দিবেন দেখবেন আপনার পরীক্ষা যত আপনি এক্সপোজার হবে, এগুলো কিন্তু ভালো মনে থাকে। যেমন আমার প্রতিটা প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালোই মনে আছে, কিভাবে কোনটা ছিল। এই জন্য আমি আপনাদের সাথে এই জিনিসগুলো একটু খোলামেলা ডিসকাশন করতে চাচ্ছি। আজকে কিন্তু ক্লাস না, আজকে একটা ডিসকাশন সেশন বলতে পারেন। সো ইনফেকশিয়াস ডিজিজটা আপনি রাখবেন। অ্যাকিউট মেডিসিন থেকে ভাই একটা মুখস্থ প্রশ্ন আসবে, স্কিন থেকে একটা মুখস্থ কোশ্চেন আসবে। আপনি দেখবেন ইমিউনোবুলাস ডিসঅর্ডার, ইমিউনোবুলাস ডিসঅর্ডার অফ স্কিন, এই যে বক্সটা আছে ভাই, এই বক্সটা ঠোঁটের আগায় থাকতে হবে, এখান থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। একবার পেয়েছি আমি পুরা ইমিউনোবুলাস ডিসঅর্ডারের পুরা বক্সই এসেছে, আমি প্রথমবার যখন পরীক্ষা দিয়েছি, এবং তৃতীয়বার লুপাস ভালগারিস থেকে একটা প্রশ্ন এসেছে। সো বুঝতে পেরেছেন ওই বক্সটা থেকে থাকবেই থাকবে, থাকবেই থাকবে 100-এ 100। ওকে, সো এই ধরনের কিছু সাজেশন আপনাদের জন্য থাকলো। এবার আমরা চলে আসি ইভ্যালুয়েশন কোশ্চেন।
এই ইভ্যালুয়েশন কোশ্চেন 3 ভাবে আসতে পারে। নাম্বার 1, ইভ্যালুয়েট দিস পেশেন্ট। নাম্বার 2, investigate this patient. Number 3, manage this patient. আরেকটা দিতে পারে, evaluate and investigate with clinical criteria governing the investigation tool. এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট। এটা আমি যখন তৃতীয়বার পরীক্ষা দিয়েছিলাম তখন একটা প্রশ্ন এসেছিল যে ইনভেস্টিগেশন মানে হচ্ছে ক্রাইটেরিয়া ফর ইনভেস্টিগেশন টুল বা গভর্নিং দ্য ইনভেস্টিগেশন টুল। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এই যে ইভ্যালুয়েশন কোশ্চেন, আপনার যদি প্রশ্ন আসে ইভ্যালুয়েট দিস পেশেন্ট, আপনি কয় পৃষ্ঠা লিখবেন? 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা? অবশ্যই না। আপনার দেখতে হবে আপনার কোশ্চেনের মার্কস হচ্ছে 5 মার্কস অনলি। ম্যাক্সিমাম ইউ ক্যান গো ইজ 3 পেজেস। when there is evaluation only, you have to go up to investigation, up to investigation। ঠিক আছে? আপনি ইভ্যালুয়েশন যখন শুধু বলবে তখন আপনি শুধু ইনভেস্টিগেশন পর্যন্ত লিখে শেষ করে দিবেন। আচ্ছা, আরেকটা বাদ গিয়েছে, ক্লিনিক্যালি ইভ্যালুয়েট দিস পেশেন্ট। ক্লিনিক্যালি যদি ইভ্যালুয়েট বলে ভাই, তাইলে শুধুমাত্র হিস্ট্রি এন্ড সায়েন্স এই দুইটা পয়েন্টে লিখবেন ভাই, আর এক্সট্রা এক্সট্রা কিছু লিখতে যাবেন না। আপনাকে যখন ক্লিনিক্যাল ইভ্যালুয়েট বলে দিবে, আপনার কাছে কিন্তু বলেই দিয়েছে এটা ক্লিনিক্যালি ইভ্যালুয়েট দিস পেশেন্ট, নট ইনভেস্টিগেট দিস পেশেন্ট। ওকে, সো ক্লিনিক্যাল ইভ্যালুয়েট যদি বলে, আপনি হিস্ট্রি এবং সাইন এই দুটো জিনিস শুধু লেখার চেষ্টা করবেন। আপনি ওখান থেকে ডিডি যদি ভালো জেনারেট করতে পারেন, আপনি 4 পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 4 পাবেন। ওকে, এবার বলেছে ইনভেস্টিগেট পেশেন্ট, ইভ্যালুয়েট এন্ড ইনভেস্টিগেট দিস পেশেন্ট। এটা আপনি কিভাবে লিখবেন? এইটার মধ্যে প্রথমে আপনি হিস্ট্রি লিখবেন, তারপরে সায়েন্স লিখবেন, দেন ইনভেস্টিগেশন লিখবেন। তবে এখানে ইনভেস্টিগেট যখন বলে দিবে, অবশ্যই ইনভেস্টিগেশন রেজাল্টস লিখতে হবে, মাস্ট। এটা আপনার ডিজিজ ওয়াইজ আলাদা লিখতে হবে। প্রথমে আপনি, যেটা আমি ফলো করতাম, ইনভেস্টিগেট যখন পড়তো বা বলতো, প্রথমে আমি লিখতাম হচ্ছে জেনারেল ইনভেস্টিগেশন, স্পেসিফিক ইনভেস্টিগেশন। জেনারেল ইনভেস্টিগেশনের মধ্যে আমি সিবিসি, এসজিপিটি, সেরাম ক্রিয়েটিনিন, আরবিএস, ইসিজি, চেস্ট এক্সরে, সেরাম ইলেকট্রোলাইট, এগুলো সবকিছু দিয়ে দিতাম। দেন স্পেসিফিক ইনভেস্টিগেশন, আমার যে 5টা ডিডি থাকতো ভাই, ওই 5টা ডিডির উপর বেসিস করে আমি স্পেসিফিক ইনভেস্টিগেশন দিতাম। সিটি গাইডেড কোর বায়োপসি দিতাম, এমআরআই অফ ব্রেইন দিতাম, ফাইন্ডিং সহ লিখতাম। আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় মনে করেন আপনি শুধু ইনভেস্টিগেশনের নাম লিখে 4 পাবেন, এটা আপনার ভুল ধারণা। আপনাকে অবশ্যই ভাই ফাইন্ডিংস লিখতে হবে, অবশ্যই, মানে অবশ্যই ফাইন্ডিংস লিখতে হবে 100-100। আর ইনভেস্টিগেট যখন পড়বে, স্যার কিন্তু প্রথমে আপনার ইনভেস্টিগেশনটা চোখে লাগানোর চেষ্টা করবে। আপনি যদি ইনভেস্টিগেট লিখতে পারেন, ভালো মতো দেখতে পারেন, আপনি ভালো মার্কস ক্যারি করবেন। ঠিক আছে, এবার চলে আসি ইভালুয়েট এন্ড ম্যানেজ। ওকে, এই যে ম্যানেজমেন্টের প্রশ্নটা, আপনি বুঝতে পারছেন এখানে আপনাকে ম্যানেজমেন্ট পর্যন্ত লিখতে হবে। এই ধরনের সিনারিওতে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে এসবি এর মতো থাকবে, ডিডি থাকার সুযোগ কম। আপনি ডিডি লিখবেন কিন্তু আপনি একটাতেই ফোকাস করবেন। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমাদের সময় একটা প্রশ্ন আসলো যেখানে একদম ক্লিয়ার কাট ডায়াগনোসিস ছিল মাইস্থেনিয়া গ্রেভিস। ওখানে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট চেয়েছিল। আমি ডিডি লিখেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু পুরা পুরা কোশ্চেনে লিখেছি এমজির উপর, মাইস্থেনিয়া গ্রেভিসের উপর। এখানে আপনার লিখতে হবে শর্ট হিস্ট্রি প্লাস সাইন একসাথে, তারপরে লিখতে হবে ইনভেস্টিগেশন, আর বড় করে লিখতে হবে হচ্ছে ম্যানেজমেন্ট। মনে রাখবেন ভাই, আপনার কোশ্চেনে যেটা উল্লেখ করা আছে সেটাতে আপনি ফোকাস করেন।
কোশ্চেন হচ্ছে আপনার মার্কস ক্যারি করার জন্য সবচেয়ে বড় অস্ত্র। যারা প্রশ্ন ঠিক মতো পড়বে না তারা এই জায়গায় অবশ্যই অবশ্যই ভুল করবে, অবশ্যই অবশ্যই ভুল করবে। যদি ইনভেস্টিগেট চায় আপনি ইনভেস্টিগেশনে ফোকাস করেন, মার্কস ভালো ক্যারি করবেন। ম্যানেজমেন্ট চাইলে আপনি ম্যানেজমেন্টে ফোকাস করেন, মার্কস ডেফিনেটলি ভালো আপনি ক্যারি করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, সো আমরা ইভ্যালুয়েশনটা কিছুটা নিয়ে আসলাম। এবার চলে আসি লেটেস্ট যে কোশ্চেন গুলো আছে। আমি একটু লেটেস্ট কোশ্চেন গুলো দেখছিলাম আপনাদের ক্লাসটা নেওয়ার আগে। এখানে একটা কোশ্চেন আপনি মাস্ট পাবেন ইনভেস্টিগেশন রিলেটেড। যেমন আমি একবার পেলাম, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেবিপি ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। আচ্ছা, ইনভেস্টিগেশনের আগে একটা থাকবে সাইন রিলেটেড। সাইন রিলেটেড, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এক্সামিনিং অ্যানিমিয়া ইন ডিফারেন্ট ক্লিনিক্যাল সিনারিও এসেছে আমার সময়। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডুইং ফান্ডোস্কোপি ইন ডিফারেন্ট ক্লিনিক্যাল সিনারিও এসেছে, এটা আমি অ্যান্সার করেছি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এক্সামিনেশন অফ নেইল ইন ডিফারেন্ট ক্লিনিক্যাল সিনারিও, এটাও এসেছে ভাই। সো একটা কোশ্চেন আপনি নিশ্চিত থাকেন, নিশ্চিত মানে নিশ্চিত থাকেন এটা আসবে সাইন রিলেটেড। একটা এক্সেপশনাল সাইন, সেটা জেবিপি হতে পারে, সেটা ক্লাবিং হতে পারে, সেটা অ্যানিমিয়া হতে পারে, ফান্ডোস্কোপি হতে পারে, প্যাপিলোডিমা হতে পারে। তবে একটা এরকম থাকবে, একটা কোশ্চেন থাকবে ইনভেস্টিগেশন রিলেটেড। এই ইনভেস্টিগেশন রিলেটেড কোশ্চেনগুলো খুবই পীড়াদায়ক ভাই। একবার আসলো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এপিজেনেটিক্স। ইম্পর্টেন্স অফ এপিজেনেটিক্স আমি নামই শুনি নাই, বিশ্বাস করেন আমি নামই শুনি নাই। লিখতে হলো, ওইটার মধ্যেও 1.5 পৃষ্ঠা লিখে এসেছিলাম। সো বেসিক্যালি এই ধরনের ইনভেস্টিগেশন রিলেটেড একটা এক্সেপশনাল, যেমন এবার এআই রিলেটেড একটা প্রশ্ন আসবে, 100% নিশ্চিত থাকেন এআই রিলেটেড একটা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এআই ইন রেডিওলজি, একটা ভালো ভালো প্রশ্ন। ঠিক আছে, আপনাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট টপিক যেটা আমার মনে হচ্ছে আপনাদের দিতে পারে কেন জানি, সেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। রিসেন্টলি এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে ভাই, অনেক 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 ডিসকাশন হয়েছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, অর্গান ট্রান্সপ্লান্টেশন। অর্গান ট্রান্সপ্লান্টেশন নিয়ে বিএমইউ তো অনেক কাজ হচ্ছে, এটা নিয়ে কিন্তু আপনাদের আপকামিং কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। একটা জিনিস মনে রাখবেন, একটা পরীক্ষার মূল ভিত্তি হচ্ছে সে আপনাকে শুধু যে পড়া জাজ করছে ব্যাপারটা এরকম না, আপনি অ্যাটেন্ডেন্স কিরকম ছিল, আপনি রেগুলার অ্যাটেন্ড করতেন কিনা, আপনি ক্লাসে আসতেন কিনা, আপনি সেমিনারে ছিলেন কিনা, প্রতিটা জিনিস আপনাকে অ্যাসেস করা হবে। এবং আপনাদের সেন্ট্রাল সেমিনার থেকে প্রশ্ন আসবে, একদম নিশ্চিত থাকেন। ওগুলো একটু হলেও ভাই দেখে যাবেন, একটু হলেও দেখে যাবেন, জাস্ট টপিক গুলো দেখে যাবেন। লেটেস্ট কোনো ড্রাগ নিয়ে কথা হচ্ছে কিনা, নতুন কোনো ড্রাগ এসেছে কিনা, স্যাররা নতুন কিছু ডিসকাশন করছে কিনা। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের দিতে পারে, পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড ফোকাস। আমি দেখেছি বিএমইউ যেহেতু একটা গ্রুপ আছে আপনারা জানেন হয়তো, ওখানে সবসময় আপডেট দেয় কি হচ্ছে। ফোকাস নিয়ে এবার প্রচুর কাজ হয়েছে, এই পুরো বছর আমি দেখেছি বিভিন্ন সময় ফোকাস, অ্যাবডোমিনের ফোকাস হয়েছে, চেস্টের ফোকাস হয়েছে। পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড অফ চেস্ট বা পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড অফ অ্যাবডোমিন, এই কোশ্চেনের উপর ভালো মানে ভালো একটা আপনার সম্ভাবনা আছে প্রশ্ন আসার। আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিবি। আমরা আগে মজা করে বলতাম যে আসলে বিএমইউতে তো ডায়াগনোসিস দুইটাই, একটা হচ্ছে টিবি নাহলে লিম্ফোমা। সো আসলে বেশিরভাগ আপনি খেয়াল করবেন যে টিবির উপর আধিক্য অনেক বেশি, সে তো টিবি আপনাদের অনেক কমন এবং একটা প্রশ্ন আসবেই। তবে আপনাদের জন্য এক্সট্রা পালমোনারি টিবিটা বেশি ইম্পর্টেন্ট। আমি বারবারই দেখেছি সারা লিম্ফ নোড টিউবারকুলোসিস, অ্যাবডোমিনাল টিবি এই টাইপের কোশ্চেন থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন দিয়ে থাকে। আরেকটা প্লুরাল টিবি, স্যারদের খুবই পছন্দ প্লুরাল ইফিউশন, এখান থেকে স্যাররা মাস্ট মাস্ট কোশ্চেন দেয়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনারা কি জানেন যে টিএনএম স্টেজিং যেটা ডেভিডসনে আছে এটা কিন্তু এখন আর চলছে না, এখন 9th টিএনএম স্টেজিং চলছে। আপনারা অবশ্যই একবার দেখে যাবেন, আপনারা গুগল চ্যাট জিপিটিতে সার্চ দিবেন হোয়াট ইজ দ্য চেঞ্জেস দ্যাট অকার্ড ইন 9th টিএনএম স্টেজিং, খুব সুন্দর করে আপনাকে পার্থক্য করে দেখিয়ে দিবে। বিশ্বাস করেন ওটা একবার পড়ে যাবেন, রিস্ক নেওয়ার দরকার কি ভাই যদি চলে আসে টিএনএম স্টেজিং 9th, কারণ লাং ক্যান্সার খুবই কমন একটা ডায়াগনোসিস। ওকে, আচ্ছা, স্যারদের আরো কিছু পছন্দের জায়গা আছে, ফিভার, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন ভাই, ইভ্যালুয়েশন স্যারদের খুবই পছন্দের একটা কোশ্চেন, খুবই খুবই পছন্দের একটা প্রশ্ন, এখান থেকে স্যাররা কিন্তু প্রায় কোশ্চেন দিয়ে থাকে। সো এই জিনিসগুলো মাথায় ঢুকান ভাই। পরীক্ষা প্রিপারেশনের উপর তো অবশ্যই ডিপেন্ড করবে, তার চেয়ে বেশি ডিপেন্ড করবে হচ্ছে আপনার স্ট্র্যাটেজির উপর।
আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রোচ করতে পারেন, আজকে যদি 29 তারিখে হয়, 5 তারিখে আমাদের পরীক্ষা, তাই না? আপনাদের সাথে আমারও পরীক্ষা আছে 5 তারিখে। আপনি ফুল অ্যান্সার করে আসবেন, আপনি পাশ করবেন। আর যদি আপনি মানে আন্দাগন্দা মুখস্থ করতে চান, মনে করেন যে আমি সব পড়ে ফেলবো, এটা কি আসলে সম্ভব? আপনি কি সব পড়ে যেতে পারবেন? সব চ্যাপ্টার আপনার একই রকম দখল থাকবে? ইট ইজ কোয়াইট ইম্পসিবল, ইট ইজ বিয়ন্ড ইম্পসিবল। কোয়াইট কেন, ইট ইজ বিয়ন্ড ইম্পসিবল। সো ইউ গো উইথ দ্য স্ট্র্যাটেজি। আপনি ছোট চ্যাপ্টারে ফোকাস করেন। মনে করেন আজকে 29, 30, 31 2 দিন সময় আছে, আপনি ছোট চ্যাপ্টার আরেকবার রিভিশন দিয়ে ফেলেন। 2, 3 এই 2 দিন আপনি বড় চ্যাপ্টার গুলো আবার রিভিশন দেন। 4 তারিখে আপনি আবার ছোট চ্যাপ্টার রিভিশন দেন। 3 তারিখে বড় চ্যাপ্টার একবার রিভিশন দেওয়ার চেষ্টা করেন। আপনি এই স্ট্র্যাটেজিতে আগান ভাই, আপনি ভালো করবেন। এবার একটা বড় সুবিধা হচ্ছে, আমি জানি না এবার সেকেন্ড পেপারের আগে ছুটি দিয়েছে, এটা কখনোই থাকে না। সেকেন্ড পেপারের আগে ছুটি দেওয়া অনেক ভালো, কারণ আসলে একটা পরীক্ষা দিয়েই পরের দিন আরেকটা পরীক্ষা দেওয়া খুবই স্ট্রেসফুল। টানা 3বার ভাই একই কাজ করেছি, আমি জানি কি পরিমাণ মেন্টাল প্রেশার উপর দিয়ে যেতে হয়। সো এটা মাথায় রাখবেন, প্রথম দিন পরীক্ষা দেওয়ার পরে এসে একটু রেস্ট নেবেন। আপনার মানসিক চাপ যত কম থাকবে, আপনার পরীক্ষা তত সুন্দর হবে, আপনি তত গুছিয়ে পরীক্ষা দিতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? ওকে। সো আমরা মোটামুটি অনেকগুলা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম। এবার একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি বলবো, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি 100-এ 100 শিওর থাকেন, আপনি যখন কোশ্চেন নাম্বার 1 লিখা শেষ করবেন, তখন অলরেডি আপনার 20 মিনিট শেষ হয়ে যাবে। কিন্তু একটা কোশ্চেন লেখার সময় কত জানেন? সর্বোচ্চ 9 মিনিট, যতটুকু আমি হিসাব জানি, সর্বোচ্চ 9 মিনিট একটা কোশ্চেন লিখতে হবে। প্রথম কোশ্চেনটা লিখতে আপনার 20 মিনিট লাগবে, 100% লাগবে। এটা আপনি কোনোভাবে প্রিভেন্ট করতে পারবেন না, কারণ এই 20 মিনিটের মধ্যে থাকবে আপনার 2 পেপারের প্রতিটা কোশ্চেন, মানে 20টা কোশ্চেন পুরাটা পড়া, নিজের মধ্যে একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করা, আমি কোনটা আগে লিখবো, কোনটা লিখলে আগে মার্কস ক্যারি করবে, এবং নিজেদের মধ্যে একটা নার্ভাসনেসকে কোপ আপ করার স্ট্র্যাটেজি কিন্তু এই 20 মিনিটে আপনি করে ফেলবেন। প্রথমে কোন কোশ্চেনটা লেখা উচিত? কোশ্চেন নাম্বার 1 কিরকম লেখা উচিত? চেষ্টা করবেন কোশ্চেন নাম্বার 1 হাইয়েস্ট মার্ক ক্যারি হবে এরকম একটা কোশ্চেন ক্যারি লিখতে। কেন লিখবেন? আপনি যখন মুখস্থ একটা প্রশ্ন ভালো পারেন, অসাধারণ ভাবে লিখবেন, প্রথমে আপনার হাতে লেখা ভালো হবে, স্যারের ইমপ্রেশন ভালো হবে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, বলে না এই কথাটা? সো ইমপ্রেশন যদি আপনি ভালো করতে পারেন, আপনি লাস্টে যে, আমি দেখেছি অনেকে এভাবে এভাবে লিখে, এভাবে এভাবে লিখে চলে আসে, কি লেখা থাকে এটা উনিও জানে না, স্যারও জানে না, কিন্তু এটার মধ্যেও মার্কস স্যার 2 দিয়ে চলে আসে, যদি আপনার 2 মার্কস কম থাকে পাস করার জন্য। কিন্তু আপনি খালি খাতা জমা দিবেন না ভাই, প্লিজ। খালি খাতা জমা দিলে আপনি পাস করার সম্ভাবনা অনেক কমে আসবে। পাস করবে না ব্যাপারটা এরকম না, তবে পাস করার সম্ভাবনা অনেক কমে আসবে। প্রথমে প্রথম 5টা কোশ্চেন ভাই চেষ্টা করবেন 2 গ্রুপেরই প্রথম 5টা কোশ্চেন বেস্ট লেখার। লাস্টের কোশ্চেনটা খারাপ হোক, আপনি 2 মিনিটে লিখেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম 5টা কোশ্চেন ভাই বেস্ট লেখার চেষ্টা করবেন। ভালো পারেন যেটা সেটা লেখার চেষ্টা করবেন। প্রথমে 5 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করলে আপনার জীবন কবজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করতে হবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? ওকে। লুজ পেপার আসলে লাগে না অতটা, সত্যি কথা বলতে, কারণ এখানে অনেক বড় থাকে খাতা, তবে লাগলে ভালো। অনেকের হাতে লেখা বড় বড় থাকে, অনেকে অনেক বড় করে লেখার চেষ্টা করেন। একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনি যতই বড় লিখেন, আপনাকে 4-এর বেশি কখনোই দিবে না। আপনি একটার উপর মাস্টার হতে পারেন, আপনি মনে করেন অ্যানিমে আপনি সবচেয়ে ভালো পারেন, পৃথিবীর সবচেয়ে ভালো পারেন, অ্যানিমের উপর একটা কোশ্চেন এসেছে, আপনি ভেবেছেন যে ঠিক আছে আজকে একদম শেষ করে দিব, শেষ করে লাভ নাই ভাই, আপনি 4ই পাবেন। আরেকজন স্ট্র্যাটেজিক্যালি লিখবে, পয়েন্ট গুলা লিখবে, পয়েন্ট হাইলাইট করে লিখবে, সেও 4 পাবে অথবা 3.5 পাবে, কিন্তু সে আরেকটাতে 3.5 পাবে আর আপনি পাবেন 2। সো দিস ইজ দ্য ডিফারেন্স। দেখেন এখানে আপনি অলরেডি 1.5 পিছিয়ে গিয়েছেন, এখানে সে হাফ মাত্র কম পেয়েছে। এই স্ট্র্যাটেজি গুলোর উপর ফোকাস করেন। কোনোভাবেই 2 ঘন্টার পরে আপনি, যদি 2 ঘন্টার মধ্যে আপনার একটা পেপার শেষ না হয় ভাই, আপনি কোনোভাবেই আরেকটা পেপার না শুরু করে বসে থাকবেন না। আপনি কি মনে করেন আপনি 1 ঘন্টার মধ্যে আরেকটা পেপারের 10টা কোশ্চেন লিখতে পারবেন? খুবই ভালো, ইম্পসিবল। কিন্তু 1 ঘন্টা থাকলে আপনি অ্যাটলিস্ট 10টা কোশ্চেন টাচ করে আসতে পারবেন। ঠিক আছে, টাচ করে আসতে পারবেন।
বেটার হচ্ছে প্রথম পেপার লিখতে আপনার সময় বেশি লাগবে, 1 ঘন্টা 45 মিনিট, পরেরটা 1 ঘন্টা 15 মিনিট, এভাবে রাখেন আপনার ভালো হবে। মনে করেন 15 মিনিট যেটা এক্সট্রা বা 15 মিনিট এদিক সেদিক, এই 15 মিনিট হচ্ছে আপনার স্ট্র্যাটেজি এবং কোশ্চেন পড়ার জন্য কাজে দিবে। আচ্ছা, প্রথমে সবচেয়ে বেস্ট কোশ্চেনটা লিখবেন, তারপরে আপনি চেষ্টা করবেন বড় ইভ্যালুয়েশন একটা দুইটা লিখে ফেলতে, তাহলে আপনার চাপ কমে যাবে। তারপরে আবার মুখস্থের কোশ্চেন গুলা লিখবেন, এভাবে লিখবেন। কখনো সময় বেশি লাগবে, পরেরটাতে এমন একটা কোশ্চেন লিখবেন যেটাতে সময় সবচেয়ে কম লাগবে, তাহলে আপনি নিজেই নিজের টাইমের স্ট্র্যাটেজিটা গুছাই ফেলতে পারবেন, আপনার জন্য ইজি হবে। পরীক্ষার হলে আপনি কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারবেন। মনে করবেন আপনার 2টা কোশ্চেন আপনি কিছুই জানবেন না, আপনি শুনেনও নাই নাম, কিন্তু আপনি তো কিছু না কিছু মানে ধারণা করতে পারবেন। সো এই 2টা কোশ্চেন আপনাকে একদম বানায় লিখতে হবে, আপনার প্রস্তুত থাকতে হবে। এই 2টা কোশ্চেন আমি একদমই বানিয়ে লিখবো, ঠিক আছে? ওকে, সো এবার আমরা চলে আসি, দেখেন আমরা পেপার 1 পেপার 2 এর সিলেবাস নিয়ে যদি ডিসকাশন করি, সিলেবাসে আসলে পার্থক্য করার সুযোগ নেই, 2টা পেপারেই মিক্স কোশ্চেন আসে, 2টা পেপারে সবকিছু পড়ে যেতে হবে, এটা আসলে পার্থক্য করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? কোনো সুযোগ নাই। ওকে, লেটেস্ট কোন ইনভেস্টিগেশন আপনাদের ডিসকাশন হয়েছে কিনা, কোন জার্নালে কথাবার্তা হয়েছে কিনা, এটার উপর একটু জানার চেষ্টা করবেন, এটা কিন্তু আপনার পরীক্ষার জন্য খুবই কাজে দেবে। ওকে, মনে রাখবেন টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে আপনি ফেল করবেন, একদম 100-100 আপনি ফেল করবেন। টাইম ম্যানেজমেন্ট আপনার প্রিপারেশনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা খুবই কমন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, ভাইয়া 2টা কালি ইউজ করা যাবে কিনা। আমি প্রতিটা পরীক্ষায় 2টা কালি ইউজ করেছি, সৌন্দর্য বর্ধন করেছি যথেষ্ট পরিমাণে, আমার মনে হয়েছে সৌন্দর্য বর্ধন করে লাভ আছে। আমি সহজভাবে বলি, আমার মনে হয়েছে সৌন্দর্য বর্ধন করে লাভ আছে। আমি প্রতিবার মার্জিন টেনেছি, অনেক ভাইয়ারা বলে আরে বড় হয়ে গেছে এখন কি আর মার্জিন টানা লাগে, ভাই তাদেরকে তাদের মতো চলতে দেন, আপনার যদি মনে হয় মার্জিন টানা দরকার আপনি মার্জিন টানবেন। আমি কখনোই কোনো রিটেন পরীক্ষায় মার্জিন টানা ছাড়া পরীক্ষা দিই নাই, একদম সহজ হিসাব আমি দিই নাই, যদি ঘন্টাও পড়ে যায় আমি মার্জিন টানি তারপর লিখি, এটা আমার একটা স্ট্র্যাটেজি, আমি এভাবে লেখা পছন্দ করি, এভাবে লিখতে চাই। ওকে, মনে রাখবেন ইভ্যালুয়েশনের কোনো স্পেসিফিক প্রফর্মা নাই, ঠিক আছে? কোনো স্পেসিফিক প্রফর্মা নাই, কিন্তু সারা যেটা দেখে ইম্পর্টেন্ট পয়েন্টস, একটা স্ট্রোক ইভ্যালুয়েশন করছেন, আপনি এক্সটেন্সার প্ল্যানটা লিখেছেন কিনা, আপনি মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে কথাবার্তা বলছেন, আপনি প্যাপিলিডিমা সম্পর্কে লিখেছেন কিনা, এগুলো লিখবেন, লিখে আবার নিচে দাগ দিবেন, লাল কালি দিয়ে দাগ দিবেন, দরকার হলে স্যারদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবেন স্যার আমি ইম্পর্টেন্ট জিনিসটা জানি, আপনি ভালো মার্কস পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ভালো মার্কস পাবেন, ঠিক আছে? সো আসলে আমি অনেকক্ষণ ধরে প্রায় 40 মিনিট ধরে অনেকগুলা কথা বলেছি, এখন যদি আমার সাথে অনেকেই যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি আমার সাথে 5 জন যুক্ত আছেন, সো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে রিগার্ডিং দ্য ফেজের রিটেন এক্সাম, প্লিজ আপনারা কোশ্চেন করতে পারেন। আজকে আমি প্রথমে বলেছিলাম যে আজকেরটা কিন্তু একদম ভিন্ন ধরনের ক্লাস, একটু স্ট্র্যাটেজিক ক্লাস, স্ট্র্যাটেজি বেস ক্লাস, এবং আমি অনেক এক্সপিরিয়েন্সড, এই জন্য আপনাদেরকে একটু স্ট্র্যাটেজি শেয়ার করলাম, যদি আপনাদের কাজে লাগে। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করবেন। জি, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন প্লিজ। জি, কোনো প্রশ্ন আছে? আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ একটু প্রশ্ন করবেন। ডক্টর সাবিনা আপু যুক্ত আছেন, ডক্টর বিথি আপু যুক্ত আছেন, ডক্টর মনিরুল ইসলাম ভাই যুক্ত আছেন, ডক্টর নাজমা আহমেদ আপু যুক্ত আছেন,
যদি আপনাদের কোনো কিছু জানার থাকে প্লিজ একটু জিজ্ঞেস করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম মনির ভাই, বলে ফেলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, চলছে ভাই। আহ, ভাইয়া, এটা ছিল যে যদিও এবার আমার এক্সাম দেওয়ার আসলে ই নেই, আমি পরে এটা নিয়ে কথা বলবো আপনার সাথে। জি ওই জি যে জি বললেন যে বিএম এর যে টপিকগুলো, জি জি জি। প্রত্যেকবারই হচ্ছে এই টপিক জানার চেষ্টা করি, কিন্তু আসলে প্রত্যেকবারই ব্যর্থ হই। এটা জানার সবচেয়ে ভালো উপায়টা কি হবে? আচ্ছা, এটা জানার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ভাই আপনি দুইটা ওয়ার্ডকে টার্গেট করেন। একটা নম্বর হচ্ছে আজাদ স্যার ইউনিটের পেশেন্ট গুলা দেখবেন, ওনাদের রেজিস্টারের সাথে বা মানে ওখানে তো আসলে রেজিস্টার বেস না, এখন তো বিএমএ তো আসলে রেজিস্টার সিস্টেম নাই। সো ফেসবি যারা আছে সিনিয়র ফেসবি, ওনাদের সাথে একটু কথা বলেন, ওনাদের সাথে ডিসকাস করবেন লেটেস্ট বা স্যারের পছন্দের কি কি কেস ভর্তি হয়েছে। এখন আগে তো আরাফাত স্যারের ইউনিটটা, মানে আমি নিজে পার্সোনালি আজাদ স্যার আর আরাফাত স্যার এই দুইটার প্রতিটা পেশেন্ট জানার চেষ্টা করতাম। এখন তো একটু চেঞ্জ হয়ে গেছে, আপনারা মমতাজ স্যার যেহেতু এখন ভালো আছেন বা মমতাজ স্যার থাকবেন, সো মমতাজ স্যার এবং আজাদ স্যার এই দুইজনের একটু থরলি পেশেন্ট কি কি ভর্তি হয়েছে, কি ধরনের পেশেন্ট ভর্তি হয়েছে, এগুলো একটু জানার চেষ্টা করুন। আমার মনে হয় এটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। ঠিক আছে, কারণ উনারা হচ্ছে এখন মানে উনারা থাকবে টেবুলেশনে বা যখন ইয়ে হবে তখন ওনারা থাকবে। সো আপনারা উনাদের যে পেশেন্ট গুলো আছে এগুলো একটু জানলে আমার মনে হয় ইজি হবে। ঠিক আছে। জি, আর কোন প্রশ্ন? আর ভাইয়া, ওই যে মানে যদিও এটা খুব ইম্পর্টেন্ট না, এবার কোশ্চেন কারা সেট করেছেন, কোন স্যারেরা, সেটা হ্যাঁ, কি জানা গেছে কিনা বা না জানার এটা উপায় আছে এটা কিনা? আসলে জানা একটু ডিফিকাল্ট, এখানে কিছু মানে এথিক্যাল ইস্যুস আছে। তো আসলে এগুলো আমরা খোঁজ নিতে চাই না বা নিতে যাই না। তবে এবার আমার কাছে মনে হচ্ছে যে মমতাজ স্যারের একটা ভালো ইম্প্যাক্ট থাকবে পরীক্ষায়, কারণ মমতাজ স্যার তো এখন ফ্রন্টে আছেন এবং স্যার ইনশাল্লাহ মানে স্যারের ওখান থেকে বা স্যারের কোশ্চেন বেশি সিলেক্ট হওয়ার সুযোগ আছে এবার। আর আচ্ছা, ফেরদৌস স্যার থ্যাংক ইউ। সবসময়, ফেরদৌস স্যারের আসলে সবসময় একটু একাডেমিক মানুষ তো স্যার, স্যারের ইয়েগুলো বেশ গুরুত্বপূর্ণ। আপনার মেইনলি যেটা কি ফেসবিদের সাথে একটু যোগাযোগ রাখবেন। মনে করেন এখন তো সময় একদমই নাই, তাও যদি আপনাদের কাছের কেউ থাকে পরিচিত, জাস্ট একটু ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে কি ধরনের রোগী ভর্তি হচ্ছে বা এক্সেপশনাল কোনো কেস, যেমন আমাদের ওই সময় হাইপোকালিমিয়া উইথ হাইপারটেনশন কোন ডায়াগনোসিস করেছিল আমরা, ওটা ভর্তি ছিল, ওটা সিটি স্ক্যান অ্যাড্রেনাল প্রোটোকলে ওটা আসছিল, মানে এটা ধরা পড়েছিল এবং ওখানে একদম মাইক্রোনোডুলার টিউমার ছিল, কোনসে আপনার যেটা পাওয়া যায় আর কি, অ্যাড্রেনাল টিউমার। সো এই যে জিনিসটা আমরা এই পেশেন্টের স্যালাইন চ্যালেঞ্জ টেস্ট করেছিলাম। ও ইন্টারেস্টিং একটা হচ্ছে ওইবার হেরিডিটরি হিমোক্রোমাটোসিসের একটা রোগী ভর্তি ছিল, ওই রোগীর ব্লাড পিকচার দিয়ে আমাদের অসপি এসেছিল, হেরিডিটরি হিমোক্রোমাটোসিস। এবং আমাদের একটা রিটেন কোশ্চেন এসেছিল স্প্লিনোমেগালি ইভ্যালুয়েশন, ওই পেশেন্টের স্প্লিনোমেগালি ছাড়া আর কিছু ছিল না। আরেকটা সুন্দর আমার এখন মনে পড়ছে আরো, একটা পেশেন্ট ভর্তি হলো ওরোফেরেঞ্জিয়াল ডিসকাইনেশিয়া, স্যার বললেন যে লিপস ম্যাকিং, তোমরা পড়ে আসো লিপস ম্যাকিং কি জিনিস। ওরোফেরেঞ্জিয়াল ডিসকাইনেশিয়া নিয়ে সরাসরি প্রশ্ন এসেছিল, হাউ উড ইউ ইভ্যালুয়েট আ পেশেন্ট ইন ওরোফেরেঞ্জিয়াল ডিসকাইনেশিয়া। সো এই যে জিনিসটা ভাই, এটা আপনি চিন্তা করেন, আপনি নিউরোলজি অনেক পড়েছেন কিন্তু ওরোফেরেঞ্জিয়াল ডিসকাইনেশিয়া কি খুব ডিপে পড়েছেন? কিন্তু এটা কিন্তু রিটেনে এসেছে এবং এই পেশেন্টটা আমাদের এখানে ভর্তি ছিল, একটা এলডারলি পেশেন্ট ছিল, তার হার্টে আরেকটা সমস্যা ছিল, কিন্তু তার কমপ্লেন এটা ছিল তার লিপস ম্যাকিং হতো, বারবার সে লিপটা একটা স্পেসিফিক মুভমেন্ট করতো। সেটা নিয়ে আমাদের অনেক ডিসকাশন হলো। তারপরে হচ্ছে অ্যাডিসন ডিজিজ ভর্তি ছিল, টিউব থাইরোটক্সিকোসিস থাইরোটক্সিক ক্রাইসিসের পেশেন্ট ভর্তি ছিল, যেটা বললাম। এবং যেহেতু আমি প্রতিবারই ট্রেনিং এ ছিলাম, আমি কিন্তু যখন খারাপ করার পরেও কিন্তু ট্রেনিং কন্টিনিউ করতাম, মানে আমি মেডিসিনের ট্রেনিং করেছি ওই সময় আর 6 মাস এক্সট্রা ট্রেনিং করেছি। সো আমি ওয়ার্ডের টাচে ছিলাম, সো আমি এগুলো সবসময় নিজেকে স্ট্র্যাটেজিক্যালি আগাইতাম যে কোন কোন পেশেন্ট গুলো আমি ভালো মতো পড়বো, কোন কোন কেস গুলো আমি ভালো মতো দেখবো। এটা আমাকে অনেক আগায় নিত বা আগায় রাখতো অন্যদের থেকে, বা আমি বুঝতাম যে এবার এই ধরনের একটা প্রশ্ন দিতে পারে। যেমন একবার আমি দেখলাম যে স্যার একটা এক্স রে দেখাইলেন আজাদ স্যার আমাদের রাউন্ডে, সানরে অ্যাপিয়ারেন্স, স্যার বলতেছে এরকম দেখছো নাবিদ কখনো সানরে অ্যাপিয়ারেন্স এত সুন্দর, মানে লাং কার্সিনোমা, এবং হুবহু ওইটা না আসলেও এই ধরনেরই একটা প্রশ্ন কিন্তু অস্পিতে চলে আসলো। সো এই যে জিনিসগুলো এগুলো তো আসলে প্র্যাকটিক্যাল নলেজ, এগুলো যেটা এটাতে আপনাদের অ্যাসেস করা হয় যে আপনি ওয়ার্ডে অ্যাটেন্ডিভ ছিলেন কিনা, আপনি গিয়েছেন কিনা। কিন্তু দেখা গেছে যে যারা একবার খারাপ করে ফেলে বা পেরিফেরিতে চলে যায় তাদের জন্য আবার এই জিনিসটা একটু বেশি ডিফিকাল্ট হয়েছে, সত্যি কথা বলতে। জি, আর কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্ন করতে পারেন।
জি, ডক্টর নাজমা আপু যদি প্রশ্ন থাকে, ডক্টর সাবিনা আপু, ডক্টর মইনুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আর আপনাদেরকে আমি মক টেস্টের কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা কেউ পরীক্ষা দেন নাই। পরীক্ষা না দিলে আমি যে অস্পিক মানে কোশ্চেন করব আপনাদের জন্য, বা অস্পি একটা ক্লাস নিব, আমি মানে সেই মোটিভেশনটা পাচ্ছি না। কারণ আপনাদের অনেকে ভর্তি হয়েছে, এক্সট্রা টাকা দিয়েছে, কিন্তু তারাও পরীক্ষা দিচ্ছে না। আপনারা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে দেওয়াতে এত ভয় পাওয়ার কিছু না, বিশ্বাস করেন পরীক্ষা দিলে ভালো। আমি যদি আমার ফেসবি পরীক্ষার আগে 2-3টা মক পরীক্ষা দিতে পারতাম, আমি অনেক খুশি হইতাম মানে। কিন্তু এরকম কোনো সুযোগ নেই আসলে, কারণ ফেসবিতে তো মানে মক পরীক্ষা দিতে চাও, এটা অনেকে বলতে পারে যে তুমি বেশি আপনাকে করতেছো, কিন্তু আমি এটাতে হ্যাপি হইতাম। কারণ পরীক্ষা দিলে আসলে নিজের দুর্বলতাটা বোঝা যায়, আমি লিখতে পারছি কিনা, আমি সবগুলা কোশ্চেন অ্যান্সার করতে পারবো কিনা, কোথায় আমার দুর্বলতা। আমি যদি ব্যাটেল ফিল্ডে নাই নামি, আমি বুঝবো কিভাবে ব্যাটেল ফিল্ডের প্রবলেম গুলা কি। সো মনে হইতে পারে যে আমার প্রিপারেশন অনেক ভালো, কিন্তু যখন যুদ্ধে যাবেন তখন বুঝবেন যে আসলে যুদ্ধের পরিবেশটা আর বাসার পরিবেশটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওয়ার্ডের পরিবেশ আর পরীক্ষার হলের পরিবেশের মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো পরীক্ষা দেন ভাই, পরীক্ষা দিয়ে আমাকে খাতা দেন, আমি খাতা দেখে দিব, প্রতিটা খাতা দেখে দিব, কোথায় সমস্যা হচ্ছে আমি বলে দিব, বলে আপনাদের রিচেক করে আমি খাতা পাঠিয়ে দিব। প্লিজ আপনারা পরীক্ষা দিবেন, ঠিক আছে? জি, আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। জি, কোনো প্রশ্ন আছে? যেহেতু কেউ প্রশ্ন করছে না, তাহলে আমি বেশি এক্সটেন্ড করছি না। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। ওই বাধা ধরা স্লাইড নিয়ে ক্লাস নেওয়া আসলে অনেক সহজ, স্লাইড দেখে মুখস্থ বলা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে একটা ক্লাস নেওয়া আসলে অনেক ডিফিকাল্ট। এবং টানা 40 থেকে 50 মিনিট টানা কথা বলা, এটা কোয়াইট চ্যালেঞ্জিং। কিন্তু আমি চেষ্টা করেছি আমার নিজের প্র্যাকটিক্যাল পুরো এক্সপিরিয়েন্স এটাকে ঢেলে আপনাদের জন্য একটা ক্লাস সাজানোর। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং চেষ্টা করবেন আমার এখান থেকে যদি একটাও আপনাদের কাজে লাগে, তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে রাখবো, মনে করবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ডক্টর মনিরুল ইসলাম ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ ফর দ্য ফিডব্যাক, ডক্টর বিথি আপুকে অনেক বেশি ধন্যবাদ ফর দ্য ফিডব্যাক। আর একটা জিনিস মনে রাখবেন, আমার পরীক্ষা থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, প্লিজ ডোন্ট হেজিটেট টু হোয়াটসঅ্যাপ মি। জাস্ট হোয়াটসঅ্যাপ মি, আমি আপনাদের সেই কোশ্চেনটা সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখাবো নেক্সট কোনো ক্লাসে। আনটিল দেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, সবার জন্য শুভকামনা।